তাহলে আজকে নতুন একটা কবিতা ক্লাস 12 এর সেমিস্টার 3 এবং এসএলএস2 সবার জন্য ইউলিসিস। এই ইউলিসিস বাই হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন বা কি বলবো টেনিসনের লেখা। উনি জন্মেছিলেন 1809 থেকে এবং উনি আমাদেরকে ছেড়ে চলে যান 1892 সালে। এই যে টাইমটা, এই টাইমটাকে বলা হয় ভিক্টোরিয়ান এজ। আমাদের ইংরেজিতে যে টাইম মানে বিভিন্ন রকম সাল আছে, ইংরেজিতে বিভিন্ন রকম, যেমন ইতিহাসে বিভিন্ন যুগ আছে, এরকম আমাদের ইংরেজিতেও যুগ আছে। ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগ আছে, ভিক্টোরিয়ান যুগ আছে, রেনেসাস আছে। তো এইটা হচ্ছে কি ভিক্টোরিয়ান এজ, মানে এই সালটাকে বলা হচ্ছে, এনাকে বলা হয় ভিক্টোরিয়ান কবি। ঠিক আছে, যাক কবি সম্পর্কে আমরা এইটুকু জানলাম, কারণ আমাদের কবির থেকে কবিতা থেকে বেশি প্রশ্ন আসবে। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে কি ইউলিসিস। বল সবাই, ইউলিসিস। ইউলিসিস হচ্ছে ক্যারেক্টার। ইউলিসিস মানে একজন চরিত্র, একটা চরিত্রের নাম হচ্ছে ইউলিসিস। মানে এখানকার একটা রাজার একটা কাহিনী, অর্থাৎ রাজা যে দীর্ঘদিন যে বিভিন্ন রকম রহস্যময় ভ্রমণ করেছে, তার মানে টোটাল জীবনটাই হচ্ছে একটা কি অন্বেষণ, অর্থাৎ কি ভ্রমণের পিপাসা থাকতো। এবার সে বলতে চাচ্ছে যে আমি এতদিন এত জায়গায় ঘুরেছি, এত জ্ঞান অর্জন করেছি, এত মানুষ সম্পর্কে জেনেছি, জাতি সম্পর্কে জেনেছি, বিভিন্ন নীতি সম্পর্কে জেনেছি, কি করে এখন আমি নিজের জীবনটাকে একটা অলস ভাবে কাটাবো, অর্থাৎ একটা বদ্ধ ঘরে নিজেকে আটকে রাখবো। ওই জন্য একটা কবিতা ছিল, থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তার মানে কি আমি বদ্ধ ঘরে থাকবো না, আমি কিভাবে নিজেকে বাইরে মেলে ধরবো, সেই রকমই বৃত্তান্ত একটা ইউলিসিসের কবিতা। ইউলিসিস কবিতায় আলোচনার আগে চলো আমরা দেখে নিই ইউলিসিস কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। এই কবিতার ইম্পর্টেন্ট নোটস, এই কবিতাটা কবে লেখা হয় আগে জানতে হবে। এই কবিতাটা লেখা হয় কত, দেখো এই কবিতাটা লেখা হয় অক্টোবরের 1833 সালে, অর্থাৎ 1833 সালের অক্টোবর মাস নাগাদ এই কবিতাটা লেখা হয়। কেন লেখা হয় জানিস? কেন লেখা হয়? এই কবির একজন প্রিয় বন্ধু ছিল, যার মৃত্যুতে সে শোকাহত হয়ে এই কবিতাটা লেখেন। কবির একটা প্রিয় বন্ধু কি আর্থার হেনরি হালাম। এই কবিটা এই যে ব্যক্তিটা আর্থার হেনরি হালাম, এই ব্যক্তিটা ছিলেন কি টেনিসনের, লর্ড আলফ্রেড টেনিসনের একটা খুব কাছের একজন বন্ধু। মানে কি ওই বন্ধু, উনি যথেষ্ট ভালোবাসতেন সেই বন্ধুকে, অর্থাৎ সেই বন্ধুর মারা যাওয়ার যে খবর, তাকে এই ইউলিসিস মানে মারা যাওয়ার খবরটা টেনিসনকে খুব শোকাহত করে। তার উপর ভিত্তিতে করে 1833 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে এই কবিতাটা তিনি লেখেন। এবং এই কবিতাটা দেখ পাবলিশ কবে করা হয়? পাবলিশ করা হয় 1842 সালে। কবে? 1842 সালে পাবলিশ করা হয়। কোথায়? পোয়েমস নামক একটা কাব্যগ্রন্থে, 2 ভলিউমস ইন পোয়েমস। বইটার নাম কি? 2 ভলিউমস ইন দা পোয়েমস। এখানে শুধু পোয়েমস লিখেছি, এইটা বই পড়ো আরো ভালো করে জানতে পারো। 2 ভলিউমস ইন পোয়েমস, অর্থাৎ এগুলো লিখে নিতে হবে। তাহলে কি বললাম? তাহলে দেখ কবিতাটা লিখেছে 1833 সালে, পাবলিশ হচ্ছে কত? 1842 সালে, মানে প্রায় 9 বছর পরে এই কবিতাটাকে ছাপানো হচ্ছে। তার মানে কি এই কবিতাটা উনি প্রথম অবস্থায় পাবলিশ করেননি, কারণ কি উনি ওনার বন্ধুকে এতটাই ভালোবাসতেন যে কবিতাটাকে ওই বন্ধুকে উৎসর্গ করেছিলেন, ওই কবিতাটাকে পাবলিক করতে চাননি। পরবর্তীতে 2 ভলিউমস ইন পোয়েমস নিয়ে এই কবিতাটাকে পাবলিশ করেন। এই কবিতাটাই আমরা দেখতে পাবো এখানে স্পিকার যে ব্যবহার করা হয়েছে, ওই জন্য এই কবিতাটাকে বলা হচ্ছে কি ড্রামাটিক মনোলগ। এই কবিতাটা কি ড্রামাটিক মনোলগ। এলো আমাদের কবিতার ইম্পর্টেন্ট পয়েন্টস, অর্থাৎ বেসিক আমাদের যা প্রশ্ন যেগুলো আসে মোটামুটি সেইগুলো। এরপরে আমরা জানবো এই কবিতায় যে ইউলিসিস বললাম প্রথমে একটা চরিত্র, তাই না? একজন বললাম একটা রাজা, অর্থাৎ ক্যারেক্টার আর স্টোরি। অর্থাৎ এই কবিতায় টেনিসন যে ইউলিসিসকে দেখিয়েছেন, এই ইউলিসিসটা তিনি কোথা থেকে নিয়েছেন, অর্থাৎ ইন্সপায়ার কোথায়? বিভিন্ন রকম কবি কিন্তু বিভিন্ন রকম বইকে অনুসরণ করে কবিতা লেখেন। তাই এই ইউলিসিসের যে ক্যারেক্টার আর স্টোরি, এটা নিয়েছেন কোথায়? হোমার্স ওডিসি 9 আর ডান্তেস ইনফার্নো থেকে এই টোটাল কবিতার এই যে ক্যারেক্টার এবং স্টোরিটা নেওয়া হয়েছে। অর্থাৎ ইউলিসিস বলছে কি, ইউলিসিস এমন একটা চরিত্র যেটা হচ্ছে কি ওডিসি একটা ক্যারেক্টার। এই ওডিসি, এই হোমারের যে ওডিসি ক্যারেক্টার, একে ফলো করে কিন্তু এই ইউলিসিসের কবিতাটা লেখা। এবার আমরা ইউলিসিস সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিই। ইউলিসিস কি? ইউলিসিস হচ্ছে লিজেন্ডারি গ্রিক হিরো। ইউলিসিস কে? ইউলিসিস হচ্ছে একজন লিজেন্ডারি গ্রিক হিরো, মানে কি একটা গ্রিকের রাজা, কিং অফ ইথাকা, অর্থাৎ
কোথাকার রাজা? ইথাকার রাজা। অ্যান আইল্যান্ড অ্যাট দ্য গালফ অফ করিন্থ। কোথায়? এই ইথাকাটা কোথায়? ইথাকা হচ্ছে করিন্থের একটা উপকূলের একটা আইল্যান্ড, দ্বীপে। সেখানকার জায়গা হচ্ছে কি ইথাকা, আর ইথাকার রাজা হচ্ছেন কি ইউলিসিস। নেক্সট কি বলছে? তিনি টুক পার্ট ইন ট্রজান ওয়ার। তিনি এই ইউলিসিস কবিতাটা লেখার মানে এই ইউলিসিস কবিতাটা লেখার আগে ইউলিসিস কোথায় কোথায় অংশগ্রহণ করেছিলেন? ট্রোজান ওয়ারে, মানে যেটাকে ত্রয় যুদ্ধ বলে ইতিহাসে। ইতিহাসে একটা শব্দ আছে ত্রয় যুদ্ধ। তো এই ট্রোজান ওয়ারে ইনি পার্টিসিপেট করেছিলেন। আর কি এনার এই কবিতার মধ্যে আমরা একটা ওনার ওয়াইফের কথা আলোচনা করব। ওনার ওয়াইফের নাম কি? পেনেলপ। ঠিক আছে, এনার ওয়াইফের নাম কি? পেনেলপ। এবং ইনার একটা ছেলে আছেন, সেই ছেলেকে সমস্ত সাম্রাজ্যের দায়ভার দিয়ে নিয়ে একটা ভ্রমণে বেরিয়ে যাবেন। ওনার ছেলের নাম আছে টেলেমেকাস। তাহলে এই গেল আমাদের মোটামুটি কবিতার ইম্পর্টেন্ট পয়েন্টস আর কবিতার ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা একটা কবিতা সম্পর্কে ব্রিফলি একটু জানার চেষ্টা করি। ইউলিসিস হচ্ছে এমন একটা ক্যারেক্টার, তিনি বলছেন দীর্ঘ 20 বছর পর উনি আবার ওনার বাড়ি ফিরছেন। কত বছর পর? 20 বছর পর। 10 বছর ধরে এই ট্রজান ওয়ার করেছেন। মানে কি এই ট্রজান ওয়ারটা, ট্রয় যুদ্ধটা কত বছর ধরে হয়েছে? 10 বছর ধরে হয়েছে। 10 বছর পর আর 10 বছর তিনি বিভিন্ন দিকে ঘুরে বেরিয়েছেন। বিভিন্ন দিকে ঘুরে বেরিয়েছেন কি আমি প্রথমে আলোচনা করলাম, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে আলোচনা করেছেন, বিভিন্ন দেশ সম্পর্কে তিনি জেনেছেন। অর্থাৎ বিভিন্ন দিকে ঘুরে 20 বছর পর তিনি যখন বাড়িতে ফিরছেন, ফিরে দেখছেন তার ওয়াইফ অর্থাৎ পেনেলপ বয়স হয়ে গেছে, তাই না? এবার বয়স্ক ওয়াইফের সঙ্গে কি আর সময় কাটাতে ইচ্ছা করে? করে কি? একটা ওয়াইফ একটু ইয়াং থাকবে, রাজার ভালো লাগবে, কিন্তু তাই তিনি বলছেন এই বয়স্ক ওয়াইফের সঙ্গে সারা জীবন কাটানোটা তার কাছে একটা মনে হবে অলস জীবন কাটানোর মতো। অর্থাৎ তার জীবন শেষ হয়ে যাচ্ছে। মানে কি, ধর আমরা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে যদি মোবাইল দেখি এইভাবে আর খাই আর ঘুমাই, 1-2 মাস চলবে, তারপরে আস্তে আস্তে নিজেদেরকে মনে হবে যেন কেমন একটা বোর ফিল করছি, নিয়ে মনে হবে যেন বাইরে যাই, বাইরে গেলেই ভালো হবে। আস্তে আস্তে কি ওইভাবে করলে কি হয়, আমরা মৃত্যুর মুখে চলে যাচ্ছি। তাই ইউলিসিস বলতে চাইছে যে আমি কোনোভাবেই ওই রকম জীবন কাটাতে পারবো না। কারণ কি আমি সারা জীবন কি করেছি? অ্যাডভেঞ্চার করে বেরিয়েছি, অ্যাডভেঞ্চার ভয়েস করেছি, আমি কি রহস্যময় জীবন কাটিয়েছি। আমি কি করে এই বয়সে এসে একটা এরকম একটা এজ ওয়াইফের সঙ্গে আমি সময় একটা গৃহে সময় কাটাবো? আমার রাজ্যভারটাকে, আমি রাজ্যের ভার আর নেব না। আমার ছেলে টেলিমেকাসকে আমি এই টোটাল রাজ্যের দায়িত্ব দিয়ে আমি আবার কোথায় চলে যাব? আমার যে সহযোদ্ধা বা আমার যারা বন্ধু ছিল তাদেরকে নিয়ে আমি আবার অন্বেষণে চলে যাব, মানে কি অ্যাডভেঞ্চার অন্বেষণ চলে যাব। এই টোটাল কবিতাটাই আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করবো যখন, তখন বুঝতে পারবো। তাহলে চলো আজকের কবিতাটা একটু বলি। প্রত্যেকে বই বার করো, একটা পেন বার করো। আমি যে কবিতাগুলো বলবো প্রত্যেকটা লাইনের বাংলা করব এবং প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা বলে দেবো, কোথায় কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে তা বলবো। কারণ তোমাদের কিন্তু রেটরিক খুব ইম্পর্টেন্ট, মানে ফিগার অফ স্পিচ দেবে, একটা লাইন তুলে বলে দেবে কোন ফিগার অফ স্পিচ আছে। তা ফিগার অফ স্পিচ গুলো আলোচনা করবো, প্রত্যেকটা ওয়ার্ডের আলোচনা করব, প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা বললাম কি ইউলিসিস হচ্ছে কোথাকার রাজা? একটা গ্রিক হিরো। অর্থাৎ আর রাজা কোথাকার? কিং অফ ইথাকা। প্রথমে দেখ, প্রথম লাইনটা খুব একটা সুন্দর কবিতা টেনিসন লিখেছেন, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং। প্রফিট মানে কি আমরা জানি, লাভ। প্রফিট মানে কি? লাভ হয়। তাহলে কি বলছে? ইট লিটল প্রফিট দ্যাট অ্যান আইডিয়াল কিং। আইডিয়াল মানে কি? অলস। বলছে এটা এক অলস রাজার কাছে একটা সামান্য লভ্যাংশের ব্যাপার। মানে কি? প্রথম লাইনেই বলছে ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং। এইভাবে অল্প লভ্যাংশ নিয়ে, অর্থাৎ অল্প সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে বা অল্প সময় কাটানো নিয়ে একজন অলস রাজার কাছে এটা কোনো কিছুই নয়, এটা অল্প মূল্যহীন। বাই দ্য স্টিল হার্ট। হার্ট মানে কি? একটা উনান। অর্থাৎ কোন উনান? দেখবে পাহাড়ি অঞ্চলে যেখানে ঠান্ডা পড়ে বা বরফ পড়ে সেখানে ঘর গরম করার জন্য এক ধরনের উনান রাখা হয়, ঘরের ভিতরে চিমনি রাখা হয়। মানে কি ওই চিমনিটা আগুন ধরিয়ে রাখা হয় ওখানে, যাতে ঘরটা পুরোপুরি হিটারের মতো কাজ করে। তার জন্য কি বলছে? বাই দ্য স্টিল হার্ট, সেই শান্ত উনানের পাশে, অ্যামং দিস ব্যারেন ক্রেক্স, এবং সেই বন্ধা পাহাড়ের মাঝখানে থেকে ম্যাস্ট উইথ অ্যান
এজড ওয়াইফ, যেন মনে হচ্ছে কি বৃদ্ধ বয়স্কা স্ত্রীর সঙ্গে সময় কাটানো তার কাছে একেবারেই মূল্যহীন। আবারও বলি তাহলে কি হচ্ছে কবিতাটা, বলছে ইট লিটল প্রফিটস দ্যান অ্যান আইডিয়াল কিং by the still heart among these barren crags matched with an aged wife, মানে কি তার বয়স্ক স্ত্রীর সাথে বসে ওই পাহাড়ি বন্ধা পাহাড়ের জঙ্গলের মধ্যে অর্থাৎ শান্ত উনানের সামনে বসে সময় কাটানোটা বর্তমানে রাজার কাছে একটা কি কি সামান্য প্রফিটেবল, অর্থাৎ কি সামান্য লোক মাংস, এটা রাজা কোনোভাবেই পছন্দ করেন না। কে পছন্দ করেন না? ইউলিসিস। তাই কি বলছেন, আই মেট অ্যান্ড ডোল, তাই ইউলিসিস বলছেন আমি কিছু আইন প্রয়োগ করব কাদের উপরে, আনইকুয়াল লস আনটু আ স্যাভেজ রেস। একটা আনইকুয়াল লস মানে কি অযৌক্তিক আইন, মানে কোনো যুক্তি নেই যে আইনের, মানে আমার ইচ্ছা হচ্ছে আমি প্রয়োগ করব, যেটা অযৌক্তিক। কাদের উপরে? আনটু এ স্যাভেজ রেস, অর্থাৎ এই মূর্খ বর্বর জাতির উপরে। এখানে কবি মূর্খ বর্বর জাতি কাদেরকে বলছে? দ্য পিপল অফ ইথাকা। কোথাকার? পিপল অফ ইথাকা। তার জন্য কি বলছে, উনি 20 বছর পর ফিরে এসছেন ইথাকায় এসে 20 বছর পর ফিরে এসে ওনার ওয়াইফের সঙ্গে, অর্থাৎ বৃদ্ধা ওয়াইফের সঙ্গে উনি সময় কাটাতে চান না। তাই তিনি কি বলতে চাইছেন, যে আমি ওই বর্বর শ্রেণী মানুষের উপরে আমি নতুন কিছু অযৌক্তিক আইন প্রণয়ন করব। কাদের কেন কেন প্রণয়ন করবে? তারা কি করে? দেখ তারা কি করে, দ্যাট হোল্ড মানে জমা করে অ্যান্ড স্লিপ ঘুমিয়ে কাটায়, অ্যান্ড ফিড খেয়ে কাটায়, অ্যান্ড নো নট মি তারা আমাকে কিন্তু চেনে না। কারণ চিনবে কি করে? এই যে ধর 20 বছর আগে কোনো মানুষ এখান থেকে চলে গেছে, 20 বছর পর যে প্রজন্ম এসছে সেই প্রজন্মকে চিনতে পারবে? তাই বলছে কি এখনকার প্রজন্ম মানুষ কি করে, এখনকার মানুষ শুধু খায় দায় আর ঘুমায়, কোনো কাজ করে কেউ? সারাদিন খায় দায় আর মোবাইল চালায়। তার জন্য কি বলছে, এই ধরনের মানুষের উপর আমি নতুন আইন প্রণয়ন করব। কি বলছে, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ভ্রমণ থেকে নিজেকে কোনোদিন বিরত রাখতে পারবো না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি কি ভ্রমণ করতে চাই। খুব দারুণ লিখেছেন। কি বলছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, লাইফ টু দ্য লিস্ট মানে কি আমার জীবনের শেষ সময় পর্যন্ত আই উইল ড্রিঙ্ক মানে কি আমি তো পান করব না, আমি উপভোগ করব। এই লাইনটা থেকে কবি এখানে মেটাফর ইউজ করেছেন। কি ইউজ করেছেন? মেটাফর। তাহলে এই লাইনে ফিগার অফ স্পিচটা কি হচ্ছে? মেটাফর। তার মানে কি আমরা জানতে পারলাম যে কবি বলতে চাচ্ছেন আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি কোনোভাবেই নিজে ভ্রমণ থেকে নিজেকে সরাতে পারবো না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত আমি এই ভ্রমণটাকে উপভোগ করব। অল টাইমস, যখন আমি করেছি, অল টাইম সব সময়, আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আগে আমি যতদিন ওই ভ্রমণটাকে উপভোগ করেছি আমি মহা আনন্দে উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, এই ভ্রমণে যাওয়ার সময় অনেক সময় আমি নিজে কষ্টও পেয়েছি অনেক। বোথ উইথ দোজ দ্যাট লাভ মি, কাদের সাথে? বোধ বলতে কবির এই ইউলিসিসের বন্ধুকে বোঝানো হচ্ছে। বোঝা গেল? বোধ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? বন্ধু। অর্থাৎ কবি ইউলিসিসের সঙ্গে, অর্থাৎ ইউলিসিস যখন ভ্রমণ করতেন তার সঙ্গে যারা থাকতো তাদেরকে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? বোথ উইথ দোজ দ্যাট লাভ মি, সেই সব বন্ধুরা যারা আমাকে ভালোবাসতো তাদের সঙ্গে আমি এই অ্যাডভেঞ্চার ভ্রমণ করার সময় প্রচুর গ্রেটলি এনজয়েড করেছি, সাফার্ড করেছি গ্রেটলি। অ্যান্ড অ্যালোন অন শোর, অথবা একাকী যখন এই সমুদ্র তীরবর্তী ভূমিভাগে আমি থেকেছি তখন আমি অনুভব করেছি। অ্যান্ড হোয়েন থ্রু দ্য স্কার্ডিং ড্রিপস দ্যাট রেইনি হায়ার্স, মানে কি বলছে, এবং যখন এই স্কার্ডিং ড্রিপস মানে কি ঝোড়ো বাতাস, অর্থাৎ সমুদ্রের উপরে যখন ঝোড়ো বাতাসগুলো আসে সেই ঝোড়ো বাতাসকে বলা হচ্ছে কি স্কার্ডিং ড্রিপ। বলছে এবং যখন এই কার্ডিং ড্রিপ অর্থাৎ এই সমুদ্র ঝোড়ো বাতাসগুলো, অর্থাৎ যখন এই ঝোড়ো বাতাসগুলো যখন জড়ো করে দিত, কি জড়ো করে দিত? রেইনি হায়ার্স। রেইনি হায়ার্স মানে কি সাদা মেঘ।
অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, রেইনি হাইটস মানে এখানে কি বলা হচ্ছে, সাদা মেঘ। বোঝাতে পারলাম? তাহলে সাদা মেঘগুলোকে যখন জড়ো করে দিচ্ছে, ভেক্স দ্য ডিম সি, এবং এসে সেই মেঘগুলো এসে কি করে দিচ্ছে, ভেক্সড, বিক্ষুব্ধ করে দিচ্ছে, উত্তাল করে দিচ্ছে দ্য ডিম সি, শান্ত সমুদ্রটাকে। কবি তাহলে এখানে কি বলছেন ভালো করে বোঝো। আবার বলছে হঠাৎ করে দেখা যাচ্ছে সমুদ্রের উপর এমন একটা ঝড় চলে আসছে, যে সাদা মেঘের ঝড়, সেই সাদা মেঘের ঝড়ে যেন মনে হচ্ছে শান্ত সমুদ্রটাকে কি করে দিচ্ছে, উত্তাল করে দিচ্ছে। আই অ্যাম বিকামিং এ নেম, আমি এখন একটা শুধু নামে পরিণত হয়ে গেছি। তার মানে কি, আমাকে সবাই চেনে, তাই না? আমি এমন একটা পরিচিতি লাভ করে ফেলেছি যে ইউলিসিস মানে সবাই চেনে। যেমন এখন বিরাট কোহলি, একবার বিরাট কোহলির নাম করলে মানে ছোট থেকে বড় সবাই চেনে, চেনে না? কিন্তু যদি আমরা বলি হচ্ছে ভিভিএস লক্ষ্মণ, তিনিও একটা ভীষণ বড় ক্রিকেটার ছিলেন, চিনি আমরা? চিনি না। কিন্তু আমরা যদি বলি বিরাট কোহলি, সবাই চেনে। তার মানে কি বলছেন ইউলিসিস, বলছেন আই অ্যাম বিকামিং এ নেম, আমি এখন একটা কিসে পরিণত হয়ে গেছি, আমি এখন একটা নামে পরিণত হয়ে গেছি, মানে কি আমারও নাম হয়ে গেছে। ফর অলওয়েজ রোমিং উইথ এন হাংরি হার্ট, যে আমি সর্বদাই ঘুরে বেরিয়েছি। রোমিং মানে কি, ঘুরে বেরিয়েছি। কোথায়? উইথ এ হাংরি হার্ট, ক্ষুধার্ত মন নিয়ে। ক্ষুধার্ত মন মানে খিদে লাগা না, অন্বেষণ। অন্বেষণ বলতে কি, সমুদ্রে আমি বিভিন্ন দেশ সম্পর্কে ঘুরে বেরিয়েছি, বিভিন্ন জাতি সম্পর্কে জেনেছি, অর্থাৎ অ্যাডভেঞ্চার ভয়েস সম্পর্কে কথা বলা হচ্ছে। মাস হ্যাভ আই সিন এন্ড নোন, এই ঘুরে বেড়ানোর সময় আমি কি, মাস আই হ্যাভ সিন, আমি দেখেছি অনেক কিছু, নোন জানতে পেরেছি অনেক কিছু। কি জানতে পেরেছি? দেখো লিখছে, সিটিজ অফ মেন, আমি অনেক দেশের মানুষ সম্পর্কে জানতে পেরেছি। অ্যান্ড ম্যানার্স, তাদের আদব কায়দা সম্পর্কে জানতে পেরেছি। ক্লাইমেটস মানে সেখানকার আবহাওয়া সম্পর্কে জানতে পেরেছি। কাউন্সিল মানে সেখানকার বিভিন্ন মন্ত্রিসভা অর্থাৎ সভা সম্পর্কে আমরা জানতে পেরেছি। অ্যান্ড গভর্নমেন্ট, সেখানকার সরকারি ব্যবস্থা অর্থাৎ সরকারি আইন প্রণয়ন সম্পর্কে জানতে পেরেছি। কবিতা লেখ এখানে কি বলছেন, বলছে অ্যাকচুয়ালি আমি যদি ধরো আমি ভারতবর্ষে থাকি, আমি যখন আফগানিস্তানে যাব, আমি যখন ইউএসএ যাব, ইউকেতে যাব, অস্ট্রেলিয়া যাব, বা আমি তোর এদিকে মায়ানমার গেলাম, বা আমি সুইজারল্যান্ড গেলাম, তখন কি আমি যদি এতগুলো দেশে ভ্রমণ করি, তাহলে সেই দেশের লোকজন সম্পর্কে জানতে পারবো, সেই দেশের আদব কায়দা জানতে পারবো। যেমন আমরা তার উত্তর ভারতের দিকে থাকি, উত্তর পূর্ব ভারতে থাকি, আমরা যদি দক্ষিণ ভারতের দিকে যাই, তাহলে দক্ষিণ ভারতের কালচার একরকম, তাহলে আমরা সেখানে থাকলে কি হয়, কিছুদিনের মধ্যে সেখানকার জিনিস জেনে ফেলি। তাই এখানে বলতে চাচ্ছে যে ইনি এত দেশ, এত জায়গা ঘুরেছেন, যে তিনি এতগুলো অভিজ্ঞতা তিনি অর্জন করতে পেরেছেন। কি বলছেন তারপরে, চলে এগোই। মাইসেলফ নট লিস্ট, এটা আমার কাছে যথেষ্ট নয়, মানে ইনি এত কিছু ঘোরাঘুরি করেছেন, এত জায়গায় গিয়েছেন, এত জ্ঞান অর্জন করেছেন, তারপরে কি বলছে, মাইসেলফ নট লিস্ট, এটা আমার কাছে খুব এমন বেশি নয়। বাট অনার্ড অফ দেম অল, কিন্তু আমি যেখানেই যাই না কেন সবাই আমাকে সম্মান করেছেন, তাই না? কি বলছে, বাট অনার্ড অফ দেম অল, আমি যেখানেই যাই, যত দূরই যাই, সে যেখানেই গেছি সেখানকার মানুষ আমাকে সর্বদাই কি করেছে, সম্মান করেছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, পিয়ার্স মানে কি, পিয়ার্স মানে সহযোদ্ধা, অর্থাৎ আমি যুদ্ধ করলে আমার সঙ্গে যারা থাকে তাদেরকে বলা হচ্ছে সহযোদ্ধা। কবি এবার অন্যরকম এপিসোডে বলছে, কি বলছে, আই ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, আমি আমার সহযোদ্ধাদের নিয়ে যুদ্ধের আনন্দ উপভোগ করেছি। ফর অন দ্য প্লেন্স, ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, মানে কি, ওই রিঙ্গিং মানে কি, রিঙ্গিং মানে তো বাজনা বা আওয়াজ হওয়া, আর প্লেন্স মানে কি, তটভূমি মানে কি, সমভূমি, আর উইন্ডি ট্রয় মানে কি, ট্রয় যুদ্ধের কথা বলা হচ্ছে এখানে। তার মানে কি বলছে, যে আমি কোথায় গিয়ে যুদ্ধের আনন্দ উপভোগ করেছি, যে ট্রয় যুদ্ধ যে ক্ষেত্রটা ছিল, ট্রয় যুদ্ধের যে ক্ষেত্রটা, সেই যুদ্ধ ক্ষেত্রে গিয়ে আমি কিন্তু আমার সহযোদ্ধাদের সঙ্গে অনেক যুদ্ধের আনন্দ অনুভব করেছি। এবার তোদের মাথায় প্রশ্ন আসতে পারে, রিঙ্গিং প্লেন্স কেন বলা হয়েছে, রিঙ্গিং প্লেন্স কেন বলা হয়েছে, রিঙ্গিং প্লেন্স কেন বলা হয়েছে, এর কারণ হচ্ছে যুদ্ধক্ষেত্রে তো কোনোদিন শান্ত থাকে না, সবসময় একটা হইচই হয়, তাই না, সবসময় গন্ডগোল গোলযোগ হয়, তার জন্য এখানে রিঙ্গিং প্লেন্স বলা হচ্ছে। নেক্সট কি চলছে,
আই এম এ পার্ট অফ অল, আমি এখন এর সবকিছুর অংশ হয়ে গেছি। দ্যাট আই হ্যাভ মেড, অর্থাৎ আমি যাদের সঙ্গে যেখানে যেখানে আমি গেছি, যেখানে যেখানে আমি মিশেছি, সবার সাথে আমি তাদের একটা কি হয়ে গেছি, তাদের একটা অংশ হয়ে গেছি, মানে কি আমি তাদেরই মতো হয়ে গেছি। Yet all experience is an arts, মানে কি এই সমস্ত অভিজ্ঞতা যখন আমি অর্জন করেছি তখন সেই অভিজ্ঞতাগুলো ইজ অ্যান আর্টস, এটা যেন মনে হচ্ছে আমার কাছে একটা দরজা খুলে গেছে। আর্টস মানে কি, দেখবি প্রত্যেকের বাড়িতে বা বেশিরভাগ বাড়িতে এই ধরনের দরজা থাকে, দেখেছিস? এরা মাথাটা গোল থাকে। আমাদের সচরাচর দরজার উপরটা এরকম সমান থাকে, তাই না? কিন্তু কিছু কিছু বাড়িতে আছে এরকম মাথাটা গোল করে, এই গোল করাকে বলা হয় আর্চ। তার মানে কি বলছে ইউলিসিস, বলতে চাইছে যে আমি এতটা ঘুরেছি, এত এলাকায় ঘুরেছি, এত অভিজ্ঞতা অর্জন করেছি, যে এই অভিজ্ঞতাগুলো আমার কাছে একটা নতুন দরজা খুলে দিয়েছে। মানে নতুন দরজা মানে কি, নতুন কিছু জানার একটা সুযোগ করে দিয়েছে। দেখো কি বলছে তারপরে, হয়ার্থ, হয়ার্থ মানে কি, হয়ার্থু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যেখান দিয়ে একটা অজানা বিশ্ব, অর্থাৎ যেখানে আমি এখনো যাইনি। আনট্রাভেলড ওয়ার্ল্ড মানে কি, যে বিশ্বে বা যে জায়গায় আমি এখনো কি পা রাখতে পারিনি, সেই দরজা দিয়ে যেন মনে হচ্ছে আমাকে ওই মানে এখনো যে বিশ্বে পৌঁছাতে পারেনি সেই বিশ্বটা আমাকে ঝলক দিচ্ছে, মানে কি আমাকে ডাকছে যে তুমি এখনো আমার এখানে এসে পৌঁছাওনি। বুঝতে পারলাম জায়গাটা? আনট্রাভেলড ওয়ার্ল্ড মানে বুঝতে পেরেছি তো? আনট্রাভেলড ওয়ার্ল্ড মানে কি, যেখানে এখনো আমরা গিয়ে পৌঁছাইনি। তাই কি বলছে যে আমার, আবার এই লাইনটা একটু ভালো করে বোঝায়, ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ট, তবুও আমার এত অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতাগুলো আমাকে একটা দরজা খুলে দিল। হয়ার থ্রু, যে দরজা দিয়ে, গ্লিম দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যা এখনো যে বিশ্বে আমি পৌঁছাইনি, সেই বিশ্বের সেই জিনিসটা আমার সামনে যেন ঝিলিক দিচ্ছে, মানে কি ঝলকানি দিচ্ছে, আমাকে ডাকছে। পরে এগোই কি বলছে দেখো, হুজ মার্জিন ফেডস, যার সীমা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ব্লিন হয়ে যাচ্ছে। ফরএভার অ্যান্ড ফরএভার হোয়েন আই মুভ, যখন আমি এগিয়ে যাচ্ছি তখন চিরকালের জন্য যেন মনে হচ্ছে সেই পরীক্ষা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, কি হয়েছে, ফেড হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। এখান থেকে কবি দুটো জিনিসের কথা বললেন। প্রথমে তিনি অলস জীবন যাপন কাটাতে চায় না, তিনি অলস জীবন যাপন কাটাতে চায় না তার স্ত্রীর সাথে। তাই বলে কি সে নতুন কোনো জায়গায় যেতে চায়, নতুন রানী খুঁজতে চায়? না, তার রানী খোঁজার উদ্দেশ্য নয়, তার কি ভ্রমণের উদ্দেশ্য। আর দ্বিতীয় এপিসোডে কি জানতে পারলাম, দ্বিতীয় পার্টটা জানতে পারলাম তিনি কিভাবে অভিজ্ঞতা অর্জন করেছেন, তিনি অভিজ্ঞতা অর্জন করে কি কি অভিজ্ঞতা অর্জন করেছেন সেটা সম্পর্কে জানতে পারলাম। তাহলে এরপরে এগোইছো, কি বলছে, হাউ ডাল ইট ইজ টু পজ, যদি আমি এটাকে থামিয়ে দিই, কোনটাকে থামিয়ে দিই, এই ভ্রমণ করাটাকে, যদি আমি এই ভ্রমণ করাটাকে থামিয়ে দিই, এটা আমার কাছে ডালে পরিণত হয়ে যাবে। তার মানে কি, এটা আমার কাছে নিরসে পরিণত হয়ে যাবে। টু মেক অ্যান এন্ড, যদি এটাকে আমি শেষ করে দিই, তাহলে এটা আমার কাছে একদম কি হয়ে যাবে, এন্ডলেস হয়ে যাবে, যেন আমি মৃত, এখানে আমি যেন মনে হচ্ছে মারা যেতে পারি। টু কিরকম, টু রাস্ট আর্ন বার্নিশ নট টু শাইন ইন ইউজ, যেটা অনেক দিন পরে থেকে জং ধরে গেছে, যেটা এখন কোনো পালিশ করা হয়নি, যেটা কোনো চকচকে করছে না। এখানে কবি একটা তরবারির কথা বলছেন, মানে কি, যে কোনো একটা তরবারি যদি বেশ কিছুদিন পড়ে থাকে তাহলে সেই তরবারিতে কি হয়ে যায়, জং ধরে যায়, মরচে পড়ে যায়। তারপরে আর সেই তরবারির সেই যে শাইনিংটা কি আর থাকে, সেই চকচকে কি আর থাকে? তাই বলছে কবি, যদি আমি এই ভ্রমণ করাটাকে থেকে বিরত থাকি, এই ভ্রমণ করা থেকে আমি যদি এই স্ত্রীর সঙ্গে ওই ব্যারেন ক্রেক্সের মধ্যে যদি বসে থাকি, তাহলে আমার জীবনটাও আস্তে আস্তে কি পরিণত হবে, আমার জীবনটা আস্তে আস্তে স্তূপে পরিণত হয়ে যাবে, ঠিক লাইক এ আনইউজড শোড। কি বলছে তারপরে দেখো, বলছে and to breath or life, শুধু পড়ে পড়ে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকাটা, লাইফ পাইলড অন লাইফ হোয়ার অল টু লিটল, তাহলে দেখা যাবে আমার জীবনটা এক সময় একটা স্তূপে পরিণত হয়ে গেছে। and of one to me little remains, এবং
আমার জন্য অবশেষে আর কিছুই পড়ে থাকবে না। বাট এভরি আওয়ার ইজ সেভ, কিন্তু আমি প্রত্যেকটা সময় আমি কি করব? সেভ করব। মানে কি? প্রত্যেকটা সময় আমি বাঁচিয়ে রাখবো, প্রত্যেকটা সময়ের আমি হিসাব করব। ফ্রম দ্য ইটারনাল সাইলেন্স, ইটারনাল সাইলেন্স বলতে এখানে ডেটের কথা বলা হচ্ছে, কবির মৃত্যুকে তুলে ধরেছেন। বলছে কিরকম? এভরি আওয়ার ইজ, প্রত্যেকটা সময় আমার পরিলক্ষিত থাকবে। ফ্রম দ্য ইটারনাল সাইলেন্স সামথিং মোর, বলছে কি চির নীরবে যাওয়ার আগে, সামথিং মোর, আরো নতুন কিছু, ব্রিঙ্গার অফ এ নিউ থিংস, আমি নতুন কিছু, আবার নতুন জিনিস কিন্তু আমি আবিষ্কার করতে চাই, আমি নিয়ে আসতে চাই। and while it were for some 3 years, ভাইল বলতে অ্যাকচুয়ালি ঘৃণা করা। 3 years, 3 sons মানে কি? 3 sons মানে হচ্ছে 3টে বছরের কথা বলা হচ্ছে। বলছে কি, এবং এই 3 বছর যদি টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, যদি আমি 3 বছর ধরে নিজেকে একটা জায়গায় আটকিয়ে রাখি, তাহলে আমার জীবনটা কিসে পরিণত হয়ে যাবে? আমার জীবনটা একটা স্তূপে পরিণত হয়ে যাবে, যেন আমি মৃত্যুর দিকে এগিয়ে যাব। And this great spirit yearning desire to follow knowledge like a sinking star, এবং আমার মনের যে সুপ্ত বাসনা, সুপ্ত যে চাওয়া, সেটা আমার মনে আরো বেড়ে উঠবে, যে নতুন জ্ঞানকে অনুসরণ করার জন্য। লাইক এ সিঙ্কিং স্টার, একটা ডুবন্ত তারা যেরকম ডুবে যায়, আবার নতুন কিছু উদ্ভাবন হয়, সেরকম ভাবে এই নতুন তারাটা যেরকম উদ্ভাবন হচ্ছে, সেরকম আমার জীবনটাকে আবার উপভোগ করতে চাই। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, যেখানে মানুষ কল্পনা করতে পারবে না, সেই মানুষের কল্পনার বাইরে গিয়ে আমি কিন্তু জীবনকে উপভোগ করতে চাই।